হাই এভরিবডি, এই ভিডিওতে আমি মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক্স এর ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো ডিসকাস করবো, যেটা ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স সাবজেক্টের। এই কোশ্চেন্স গুলো তোমরা যদি দেখে যাও তাহলে প্রত্যেকটা কোশ্চেন তোমরা পরীক্ষা এক্সাম হলে পেরে যাবে। এটা মেইনলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স আর প্রজেক্ট ম্যানেজমেন্ট যে সাবজেক্ট আছে তার সিলেবাস অনুযায়ী এটা বানানো আছে। তো এখানে আমি টোটাল 9টা কোশ্চেন দিয়েছি। তো প্রত্যেকটা কোশ্চেন তোমরা যদি আমি যেভাবে বোঝাচ্ছি তোমরা যদি খাতায় নিয়ে লিখে নাও, মনে রাখতে পারো, তো এই 9টা কোশ্চেনের মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত অঙ্ক আসবে। নিয়ার অ্যাবাউট 20 থেকে 30 মার্কসের কাছাকাছি অঙ্ক যদি আসে, এই অঙ্কগুলোর উপরই বেস করে আসবে। তো এখানে আমি 9টা কোশ্চেন দিয়েছি। প্রত্যেকটা কোশ্চেন আমি অঙ্ক আর তার সলিউশন ডিটেল আসছি, এবং তোমাদের যা যা প্রবলেম তোমরা খাতায় লিখে নাও। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে এই চ্যানেলের ডিসক্রিপশন কমেন্ট বক্সে জানিও, তাহলে আরো আমি অনেক কটা প্রবলেম সলভ করে দেবো। তো কোশ্চেন নাম্বার 1-এ আসছি আমি। দেখো কোশ্চেন নাম্বার 1টা কি বলছে। কোশ্চেন নাম্বার 1 বলছে ডিমান্ড ফাংশন ইজ গিভেন অ্যাজ, একটা ডিমান্ড ফাংশন দেওয়া আছে d ইকুয়াল টু -10p প্লাস 130, p এখানে প্রাইস, এন্ড সাপ্লাই ফাংশন দেওয়া আছে s ইকুয়াল টু 15p প্লাস 30। দেন ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। তো দুটো জিনিস এখানে ফাইন্ড আউট করতে হবে। ডিমান্ড আর সাপ্লাই দেওয়া আছে, ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মধ্যে পড়ে। এই ধরনের কোশ্চেন এভরি টাইম কোশ্চেন পেপারে এসে যেতে পারে। তো দেখা যাক কিভাবে সলভ করছে। আমরা আগে অঙ্কটাকে বুঝি ভালো করে। ডিমান্ড এন্ড সাপ্লাই যদি দিয়ে দেয়, তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে যেখানে আমরা মিট করেছি, যে পয়েন্টে ডিমান্ড সাপ্লাই মিট করে তাকে বলে ইকুইলিব্রিয়াম প্রাইস। তো at equilibrium, we know in economics demand equal to supply, মেইন ডিমান্ডের যে ইকুয়েশন আছে সেই সাপ্লাইয়ের ইকুয়েশন দুটোকে ইকুয়াল করে দেবো। মানে আমাকে যে কোশ্চেনে ডিমান্ড দিয়েছে, সাপ্লাই, দুটোকে ইকুয়াল করে দিলাম, কারণ এই পয়েন্টে মার্কেটটা ইকুইলিব্রিয়াম হয়, এটা একদম রুলস। এবার ডি এর মানটা -10p প্লাস 130 দেওয়া আছে, আর এস এর মানটা 15p প্লাস 30 দেওয়া আছে। এবার পিটাকে আমি একদিকে নিয়ে এসেছি, মানে -15 হয়ে গেছে, এটা ওইদিকে নিয়ে গেছি, -130 হয়েছে। তো এখানে -25p, এখানে -100। তো মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে p ইকুয়াল টু 100/25, দ্যাট ইজ ইকুয়াল টু 4। তো প্রাইস আমি পেয়ে গেলাম, যে প্রাইসে ডিমান্ড আর সাপ্লাই ইকুয়াল হবে সেই প্রাইসটা এখানে আমি পেয়ে গেলাম 4। তো ফার্স্ট প্রবলেমটা সলভ হয়ে গেল, ইকুইলিব্রিয়াম প্রাইস কি। তো প্রথম সলিউশন আমরা পেয়ে গেলাম। এবার কোয়ান্টিটি। দেখো কোয়ান্টিটি আমরা কি করে পাবো, ডিমান্ডের ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, ডিমান্ডের একটা ভ্যালু পি এর বসিয়ে সাপ্লাইয়ের ভ্যালু, এন্ড ডেফিনেটলি কোয়ান্টিটি দুটোর ক্ষেত্রে কিন্তু একই আসবে, কারণ ডিমান্ড সাপ্লাই দুটোর জন্যই সেম এসছে বলে। Now equilibrium quantity, we know demand function d equal to -10p plus 130. দেখো ডিমান্ডটা দেওয়া আছে -10p plus 130। এবার ওই জায়গায় p এর যে মানটা আছে ওটা বসিয়ে দিলেন, তাহলে -10 into 4 plus 130 -40 plus 130, this is 90। এবার যদি সাপ্লাইতেও বসিয়ে দাও, দুটোতেই বসিয়ে দেখাবে, দুটো ইকুয়াল আসবে। we know supply function s equal to 15p plus 30। দেখো এখানে 15p plus 30 দেওয়া আছে, তাহলে এখানেও যদি p টা বসিয়ে দাও, এখানে বসিয়ে দিলেও 90, মানে দুটোতে সেম কোয়ান্টিটি আসছে, তার মানে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হবে 90। তাহলে প্রথম প্রবলেমটা খুব সিম্পল, একদম অঙ্কটা দেখলেই বুঝবে ডিমান্ড আর সাপ্লাই দেওয়া থাকবে, এবং প্রথমে দুটোকে মিলিয়ে দেবে, মিলিয়ে দিয়ে ইকুয়াল টু করে দিয়ে ওখান থেকে পি পেয়ে যাবে। পিটা আবার একটা যে কোনো ইকুয়েশনে বসিয়ে দুটোর ক্ষেত্রেই বসাবে, ডেফিনেটলি দুটোতে সেম আসবে, সেটা যেটা পাবে সেটা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। তো আমরা প্রথম প্রবলেমটা সলভ করলাম। এবার আসছি সেকেন্ড প্রবলেমটা। বিভিন্ন ধরনের প্রবলেম আছে যেগুলো তোমরা যদি সলভ করে যাও, ডেফিনেটলি এর মধ্যে থেকেই সমস্ত কোশ্চেন পাবে তোমরা। দেখো কোশ্চেন নাম্বার 2 বলছে কি, একটা ফর্ম প্রডিউস, কোশ্চেন নাম্বার 2, 1000 ইউনিট উইথ দ্য হেল্প অফ 50 লেবার অ্যান্ড 5 মেশিন। একটা ফার্ম ইন অর্গানাইজেশনে 1000 ইউনিট, মানে 1000টা প্রডিউস করে ইউনিট, ইউনিট মানে 1 2 3 করে এরকম মেজার করি। 50 জন লেবার আছে এবং 5টা মেশিন আছে। এবার কিছুদিন পর এটা দেখা গেল যে ইনপুটটা ডাবল করা হলো, মানে লেবার বেড়ে গেল, লেবারটা বাড়ানো হলো, 100টা করা হলো, মেশিনটা 10টা আনা হলো, এবং নতুন প্রোডাকশন এলো 2500। তার মানে নতুন প্রোডাকশনটাও বেড়ে গেছে। হোয়াট টাইপ অফ রিটার্ন টু স্কেল ইজ এক্সিবিটেড ইন দ্য ফর্ম এন্ড হোয়াই। রিটার্ন অফ স্কেল কিরকম আসবে, সব কি পজিটিভ আছে নাকি কোনো নেগেটিভিটি আসবে। ইনিশিয়ালি আমাদেরকে নাম্বার অফ লেবার দেওয়া আছে 50 ইউনিট, 1000, অ্যান্ড মেশিন 5টা।
এরপর পরেই এটা যখনই আমি লেবারটা ডবল করা হলো, ইউনিটটা ডবল নয়, ইউনিটটা মেজার করবো আমরা, আর মেশিনটা ডবল করা হলো, তাহলে কি হলো? নাম্বার অফ লেবার্স এন্ড মেশিন আর ইনক্রিজেস বাই এ ফ্যাক্টর অফ 2। এবার আউটপুটটা কি ইনক্রিজ হলো দেখি, ওদিকে প্রোডাকশনটা ইনক্রিজ হলো। আগে ছিল 2500, এখন হলো 2500, আগে ছিল 1000। তাহলে কত ইউনিট, কত গুণ বাড়লো? 2.5 ইউনিট বাড়লো। 2500/1000 করলে শূন্যগুলো কেটে গেল, 2.5 ফ্যাক্টরে বাড়লো। তাহলে সবই বাড়ছে। তাহলে ফার্মটা কি হচ্ছে, প্রোডাক্ট যেহেতু আমার ইউনিট বিক্রি বাড়ছে, অনেকটা 1000 থেকে 2500 মেশিন বসার জন্য লেবার হচ্ছে, তাহলে ফার্মটা ইনক্রিজ করছে এবং রিটার্ন অফ স্কেলটাও ভালো হবে, পজিটিভ ইনক্রিজিং রিটার্ন অফ স্কেল হবে। সিম্পল অঙ্কটা, এটার মধ্যে কোনো প্রবলেম নেই। অঙ্কটা জাস্ট একটা ফার্মের আগের যে ইউনিটটা ছিল সেখানে সব বাড়িয়ে দেওয়ার পর দেখা গেল যে ওর ইউনিটটা বেড়ে গেছে, আর ডাবল ডাবল করার জন্য বেড়ে গেছে। এখানে যদি ওটা ধরো 1000 ইউনিটের জায়গায় 500 ইউনিট হতো, তাহলে রিটার্ন অফ স্কেলে কিন্তু পৌঁছানো যেত না, এটা নেগেটিভ ডিক্রিজিং হতো। তাহলে ফর্মটা এখানে কি হচ্ছে, ইনক্রিজিং রিটার্ন অফ স্কেল। মানে আমাদের স্কেলটা কি করে বোঝালাম, যে দেখো ফ্যাক্টর অফ 2 বাড়ছে সবকটা, আর আউটপুটটাও সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা প্রোডাকশন, সেটা 2.5 ফ্যাক্টরে বেড়ে যাচ্ছে। তো এই কোয়েশ্চেনটা থেকে আমরা মেশিনের রিটার্ন অফ স্কেল, যেটা একটা অর্গানাইজেশনের রেসপেক্টে, এটা ফাইন্ড আউট করলাম। এটা ডেফিনেটলি ইনক্রিজিং রিটার্ন অফ স্কেল। নাও কোয়েশ্চেন নাম্বার 3 তে আসছি। দেখো এই কোয়েশ্চেনটা কি বলেছে ভালো করে বোঝো। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আলাদা আলাদা টাইপের কোয়েশ্চেন, তো প্রত্যেকটা কোয়েশ্চেন যদি ক্লিয়ারলি বোঝো তাহলে ইজিলি পরীক্ষার সময় অঙ্ক ধরার অঙ্কগুলো আসলে একদম করে আসতে পারবে। দেখো আমি কস্ট ফাংশন দিয়ে দিয়েছি, সি ইকুয়াল টু 5q² 50q প্লাস 8। কিউটা হচ্ছে কোয়ান্টিটি এখানে। ফাইন্ড আউট প্রফিট ম্যাক্সিমাইজিং, প্রফিটটা ম্যাক্সিমাইজিং করতে বলছে, লেভেল অফ আউটপুট and also the profit of the market price at given 10 per unit। এবং প্রফিটটা মার্কেট প্রাইস যদি 10 হয় তাহলে কি হবে, নাকি কস্ট ফাংশনটা নিয়ে ওটাই গুণা যায়। তো দেখো এখানে কিন্তু ডিমান্ড সাপ্লাই দেয়নি, এখানে কিন্তু কস্ট ফাংশন দিয়ে দিচ্ছে। এবার তার উপরে আমাকে বাকিগুলো মধ্যে যেটা মেন কাজ হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজিং, সেটা ফাইন্ড করবে। এই ধরনের কোশ্চেন এবং তার মার্কেট প্রাইস আউটপুট কি হবে সেটা ফাইন্ড করতে হবে। এই ধরনের কোশ্চেন একটা এসে যায়। কস্ট ফাংশন এখানে কি বলছে, সি ইকুয়াল টু 5q² মাইনাস 50q প্লাস 8। প্রাইস হচ্ছে 10 দেওয়া আছে, তাহলে প্রথম কাজ হবে আমাকে রিভিনিউ বানানো, ইনকামটা কত হবে। আর ইকুয়াল টু যেটা পি ইন্টু কিউ, পি ইন্টু মিন, পিটা প্রাইস যেটা, আর এখানে আমি কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি, কতগুলো প্রাইস, কত 10 হচ্ছে প্রাইস, কোয়ান্টিটি আমার কাছে জানা নেই, তাহলে 10 কিউব হলো রিভিনিউ ফাংশন। প্রফিট কি করে হবে, প্রফিট যতটা ইনকাম হচ্ছে মাইনাস কস্টটা করলেই তো প্রফিট হয়। সবাই জানে যে আমার যদি 500 টাকা ইনকাম মানে খরচা হয়, আর যদি 600 টাকা ইনকাম হয়, তাহলে আমার রিভিনিউ 600 টাকা, তাহলে মাইনাস করলে 100 টাকা প্রফিট। প্রফিটটাকে পাই দিয়ে ডিনোট করা হচ্ছে, আর মানে সি। তাহলে আমি আরটা এখানে 10q আর সিটা এখানে কোশ্চেন আমার দেওয়া আছে, দুটো বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে মাঝখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটা গুণ করে দিলাম, তাহলে এখানে 5q² প্লাস 50q মাইনাস 8, মাইনাস 5q² আর প্লাস 50q আর 10q যোগ করলে 60q মাইনাস 8। তাহলে এটা একটা প্রফিট ফাংশন আমি পেলাম। প্রফিটটা ম্যাক্সিমাইজেশন কি করা হবে, ম্যাক্সিমাইজেশন মিন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হবে। ম্যাক্সিমাইজেশন করতে গেলে আমাকে একটা ডিফারেন্সিয়েশন করতে হবে প্রফিট ফাংশনের রেসপেক্টে। পাইটা ধরেছি, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু কিউ, কিউটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে আছে, তাই বোথ সাইডে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়াল হচ্ছে ম্যাথমেটিক্যাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন উপর বেস করে আছে, খুব সিম্পল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ধরনের অঙ্কগুলো তোমাদের খুব বেশি ম্যাথমেটিক্যাল নলেজ থাকতে হবে না। ডি বাই ডি কিউ, এটাকে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু কিউ, পাইটাকে করা হচ্ছে, বোথ সাইডে ডি বাই ডি কিউ করেছি। এইটা পুরোটা ফাংশনটা। এবার একটা জিনিস মাথায় রাখবে, ডি বাই ডি কিউ যখন করছি, এখানে ধরো কিউ এর মাথায় 5 আছে, এই রুলটা বোঝানো, এই রুলটা সিম্পল রুল, 5টা আগে নেমে যাবে আর 5 থেকে 1 কমে যাবে। তার মানে এইটা হচ্ছে ম্যাথামেটিক্যালি যদি বুঝে যাও, তাহলে তোমাদের ম্যাথামেটিক্যাল বেশি কিছু জানার দরকারই হবে না। 5 নেমে যাবে, 5 থেকে 1 কমে যাবে। দেখো এখানে 2 নেমে যাবে, তাহলে 5 আর 2 10 হয়ে গেল, এখান থেকে 1 কমে গেলে 2 মাইনাস 1 মানে 1 হয়ে গেল, তাহলে 10 কিউ। 60 এর ক্ষেত্রে কিউ এর মাথায় 1 আছে, দেখো কিউ এর মাথায় যদি 1 থাকে, তো 1 নেমে গেল, 1 ইন্টু কিউ, আর 1 মাইনাস 1 করে 0 হয়, তাহলে কিউ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাহলে 1ই আসবে। তাহলে 60 কিউ এর ডিফারেন্স করলে শুধু 60টা পড়ে থাকে, আর যেহেতু এখানে কিউ নেই। আর একটা মাথায় রাখবে, কনস্ট্যান্টে যদি ডিফারেন্সিয়েট করা হয়, যে কোনো কনস্ট্যান্টের, এটা সবসময় 0। কিউ থাকলেই তার ডিফারেন্সিয়েটের রুলটা অ্যাপ্লাই করা যাবে, শুধু কিউ থাকলে কিউটা ভ্যানিশ হয়ে যাবে। আর এখানে যদি কিউ স্কোয়ার থাকে, তো কিউটাকে এই স্কোয়ারটাকে নামবে, গুণ হবে এর সাথে, আর ওখান থেকে এটা কমে যাবে। দেখো 10 কিউ
আর এখান থেকে এটা কমে গিয়ে শুধু কিউ হয়ে গেছে। তাহলে ম্যাথমেটিক্স তোমাদের নলেজ থাকতে হবে, কোন ব্যাপার না, ইজিলি তোমরা এটা পারবে করতে যে কোনো কোশ্চেন দিলে। তাহলে আমাকে ডি পাই বাই ডি কিউ পেয়ে গেছি। এবার ম্যাথমেটিক্যালি এটা ম্যাক্সিমাইজেশন আর মিনিমাইজেশন ফর্মুলা অনুযায়ী এটা চলে। এবার আমাকে ম্যাক্সিমাইজেশন করতে গেলে এটা ইকুয়াল টু জিরো ধরতে হবে, মাইনাস টেন কিউ প্লাস সিক্সটি ইকুয়াল টু জিরো। তাহলে এটা ডি পাই বাই ডি কিউ ইকুয়াল টু জিরো, মাইনাস টেন কিউ প্লাস সিক্সটি ইকুয়াল টু জিরো। কিউ ইকুয়াল টু কি পাচ্ছি, এদিকে মাইনাস টেন কিউ, ওইদিকে মাইনাস সিক্সটি, কিউ ইকুয়াল টু সিক্স। তাহলে কিউ মানে কোয়ান্টিটি আমরা এখানে পেয়ে গেলাম। তো ফার্স্ট কোশ্চেনটা যেটা আমাদের চেয়েছিল, সেই প্রথম প্রবলেমটা সলভ করলাম। দেখো সিম্পল একদম, কোশ্চেনটা ভালো করে বুঝো। কস্ট দেওয়া থাকবে, প্রাইস দেওয়া থাকবে। তাহলে আগে রিভিনিউ বার করতে, রিভিনিউ বানানো মানে কি, পি ইন্টু কিউ, প্রাইস ইন্টু কোয়ান্টিটি, কত বিক্রি হয়েছে সেটা মাইনাস করে দিলে কস্টের সাথে, রিভিনিউ মাইনাস কস্ট, মানে রিভিনিউ থেকে কস্ট বাদ দিলে তবেই তো প্রফিটটা আসবে। এইটাকে ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করলাম, ডি পাই বাই ডি কিউ, সেটা ইকুয়াল টু জিরো করলাম, আমাদের কিউটা পেয়ে গেলাম। কিউ ইকুয়াল টু সিক্স এ আমার এই কোশ্চেনটা, প্রথম যে কোশ্চেনটা আছে কোয়ান্টিটি, সেটা পেয়ে গেলাম। তো আমরা কোয়ান্টিটি দেখলাম, ছটা কোয়ান্টিটি কেন হচ্ছে। এবার অঙ্কটা এখন শেষ হয়নি, তো অঙ্কটা নেক্সট পার্টটায় আসি। দেখো ম্যাক্সিমাম প্রফিট, ম্যাক্সিমাম প্রফিট কি করে পাবেন? ম্যাক্সিমাম প্রফিট যে পাই দিয়ে যেটা আমি পেয়েছিলাম, সেই পাই দিয়ে যে, দেখো এখানে আমরা যে অঙ্কটাতে পাই দিয়ে পেলাম, এখানে খেয়াল করো, এটা পাই দিয়ে যেটা পেয়েছিল মাইনাস ফাইভ কিউ প্লাস সিক্সটি মাইনাস এইট, ওইখানে কিউ এর মানটা বসিয়ে দেবো। তাহলে আমরা ওখান থেকে ম্যাক্সিমাম প্রফিট যেটা বার করতে বলেছে, কারণ দেখো ম্যাক্সিমাম প্রফিট বার করতে, তাহলে টার্মগুলো মাথায় রাখবে। ম্যাক্সিমাম প্রফিট মানে যে পাইটা আছে বেরোলো, সেই প্রফিটটা, এখানে কিউ এর মান সিক্স বসিয়ে দিলাম, এখানে সিক্স বসিয়ে দিলাম। তাহলে এটা 36 মাইনাস ফাইভ 180, আর এটা 360 মাইনাস এইট। তো ম্যাথামেটিক্যালি কিউ এর মানগুলো বসিয়ে দিয়েছি ছয়, তাহলে এখান থেকে 172 পেলাম। তাহলে ম্যাক্সিমাম রুপি প্রাইস হচ্ছে, প্রফিট হচ্ছে 170 রুপিস। তো ছটা কোয়ান্টিটি অ্যান্ড 172 ম্যাক্সিমাম প্রফিট হবে। এই প্রবলেমটা দেখো সিম্পল একটা প্রবলেম। প্রত্যেকটা প্রবলেম কিন্তু তোমরা একবার খাতায় লিখে নাও, বারবার এই প্রবলেম গুলোকে একবার করে দেখে তোমরা পরীক্ষা হলে যাও। এবার দেখো নেক্সট কোয়েশ্চেনটা আসছে, কোয়েশ্চেন নম্বর 4। টোটাল 9টা কোয়েশ্চেন কিন্তু আমি সলভ করেছি, প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা কিন্তু খাতায় লিখে নিও। তো 4 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, দেখো 4 নম্বর যে কোয়েশ্চেনটা আছে সেটাই আসছি। সাপোজ দ্য ইনিশিয়াল কস্ট অফ দ্য প্রজেক্ট, একটা প্রজেক্টের কস্ট দিয়েছে 50,000। যে কোনো প্রজেক্টের ইন্ডাস্ট্রি তৈরি করছে, যে কোনো প্রজেক্টের কস্ট 50,000 দিয়েছে। এক্সপেক্টেড টু জেনারেট দ্য ফলোইং রিটার্ন তো নেক্সট 4 ইয়ার, এবং এক্সপেক্ট করছে 4 বছরে প্রথম বছরে 15,000 টাকা পাবে, দ্বিতীয়তে 18,000, তৃতীয় 16,000, আর চতুর্থতে 12,000 আসবে রেসপেক্টিভলি। এক্সপেক্ট করছে এগুলো সব। এক্সপেক্টেড মিনিমাম রিটার্ন ইজ 10%, 10% রেটে রিটার্ন হবে। এক্সপেক্টেড মিনিমাম রিটার্ন 10%। ক্যালকুলেট এনপিভি। এই যে এনপিভি যে অঙ্কগুলো, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নো মোস্ট ইম্পর্টেন্ট, নন প্রফিট ভ্যালু, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ক্যালকুলেট এনপিভি অফ দ্য প্রজেক্ট, এই ধরনের অঙ্ক একটা আসেই আসে প্রত্যেকবার। and state whether project will be undertaken or not, প্রজেক্টটা করা যাবে কি যাবে না। তাহলে এই একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি মুখস্থ রাখবে। এনপিভি ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু 1 to n, আইটা হচ্ছে 1 2 3 করে লুপ ভেরিয়েবল হিসেবে কাজ করে, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, সিএফ হচ্ছে ক্যাশ ফ্লো, আই হচ্ছে সেই 1 2 3 4 চারটে ইয়ার আছে বলে 4 অব্দি যাবে, আর আর হচ্ছে ইন্টারেস্ট যেটা রিটার্নটা 1 প্লাস আর আই মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ইনিশিয়াল ইনভেস্টটা তো ধারে এসছে, তার নেগেটিভ, এই জন্য মাইনাস হয় এটা। তাহলে এই ফর্মুলাটা মাথায় রাখো। দেখো ক্যাশ ফ্লো সিএফ, সিএফ ওয়ান হচ্ছে 15,000 টাকা, সিএফ টু 18,000 টাকা, সিএফ থ্রি 16,000 টাকা, সিএফ ফোর 12,000 টাকা, আর ইয়ারটা হচ্ছে 4 বছর আছে, 4 ইয়ার আছে এখানে দেওয়া আছে। এবার এখানে আমি প্রত্যেকটাতে আই এর মান বসিয়ে দিয়েছি। তাহলে আই ইকুয়াল টু 1 যদি বসিয়ে দিই, সিএফ ওয়ান ডিভাইড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1 প্লাস সিএফ টু ডিভাইড বাই 1 প্লাস আর হোল টু দি স্কোয়ার প্লাস সিএফ থ্রি প্লাস 1 প্লাস আর হোল কিউব প্লাস সিএফ ফোর 1 প্লাস আর হোল 4 মাইনাস 50,000। তো এটা দেওয়া আছে। এবার প্রত্যেকটা মান আমি বসিয়ে দিচ্ছি, যেটা কোশ্চেন দিয়েছে। সিএফ ওয়ান দিয়েছে 15,000, আর আর হচ্ছে 10%। এবার 10% মানে কি, এ দেখা ক্যালকুলেট করছে 10/100, যাই দেবে তার 100 করবে। এবার কেটে গেলে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা বসাবে, কারণ পার্সেন্টেজ হিসেবে আছে, সেটা 100 দিয়ে করতে হবে ভাগ, তবে এটা পয়েন্টের ভ্যালু আসবে। তাহলে পয়েন্টের ভ্যালু বসিয়ে দিয়েছে এখানে প্রত্যেকটার সাথে, এবং ভ্যালু ক্যালকুলেটার ডেফিনেটলি নিয়ে যাবে, নাহলে কিন্তু এই অঙ্কগুলো পরীক্ষার হলে খাতায় কলম করতে পারবে না। তাহলে 15,000 ডিভাইড বাই 1.10, এটা 1.0 হোল স্কয়ার, 1.010 হোল কিউব, 1.10 হোল 4। তো এগুলো মুখে মুখে করা পসিবল নয়, ক্যালকুলেটর ছাড়া এগুলো কোনোভাবেই সম্ভব না। তো এটা ক্যালকুলেট করে এটা আসছে, এবং ক্যালকুলেটর মাস নিয়ে যাবে প্রত্যেককে।
ক্যালকুলেট করার পর এখানে মাইনাস করলাম, এটা টোটাল এসছে 48,743.25, এটা 50,000, তাহলে নেগেটিভে চলে এসছে, এত টাকা লস হয়েছে। মানে এনপিভি যদি নেগেটিভ হয় তাহলে প্রজেক্টটা নেওয়া যাবে না। আগে থেকে বুঝে যাচ্ছে যে না, আমার বিজনেস লাভ হবে না, আমার বিজনেসটা ক্ষতি হয়ে যাবে, তাহলে প্রজেক্টটাকে কমপ্লিটই করা যাবে না। তাহলে এনপিভি লেস দ্যান নেগেটিভ, যদি এটা পজিটিভ আসতো তাহলে ইজিলি বলতাম প্রজেক্ট ক্যান বি আন্ডারটেকেন। দেখো সিম্পল কোয়েশ্চেন, কিন্তু এই অঙ্কটা আসবেই কোয়েশ্চেন পেপারে। ইনিশিয়াল কস্ট যেটা ফর্মুলার মধ্যে বসাবে, আর যে যত বছর দেবে, ধরো 1 বছর 2 বছর 3 বছর, সেগুলো বসিয়ে তার সাথে আর এর মানটা বসিয়ে দেবে। এভরিডে ক্যালকুলেটর ছাড়া কিন্তু সলভ করতে পারবে না। যদি নেগেটিভ হয়, প্রজেক্ট শুড নট বি আন্ডারটেকেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। দেখো কোয়েশ্চেন নাম্বার 5টা কি বলছে, সাপোজ দ্য ডিমান্ড ফাংশন of the for the product is q equal to 500 minus 10p. Compare the price elasticity of demand. এই দেখো এই ধরনের কোশ্চেন একটা এভরি টাইম এসে যায়। প্রত্যেকটা কোশ্চেন বিভিন্ন ধরনের আমি সলভ করেছি, এগুলোর বাইরে কোনো কোশ্চেন আসার চান্স নেই। সাপোজ দ্য ডিমান্ড ফাংশন ফর এ প্রোডাক্ট দেওয়া আছে কিউ ইকুয়াল টু 500 minus 10p. Price elasticity of demand, এটা when the price of the product is rupees 30 per unit, state whether the product is necessary or luxury. এটা একটু আমি আলাদাভাবে সলভ করেছি, এটা বিভিন্ন ভাবে সলভ করা যায়, 30 ইউনিট একবার বসে 31 ইউনিট ভাবে বসে মাইনাস করে পাওয়া যায়। আর এটাকে আমি একটা ম্যাথামেটিক্যালি আলাদাভাবে এটাকে সলভ করেছি। দেখো সিম্পল লাগবে তোমাদের পরীক্ষার জন্য। ডিমান্ড ফাংশন যে কোশ্চেনটা আগে দিয়েছে সেটা আগে বসিয়ে দিলে কিউ ইকুয়াল টু 500 minus 10p। এবার এটাকে ডিফারেন্সিয়েট করে নেবে ম্যাথামেটিক্যালি। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হবে, আমি আগেই বলেছি পি এর রেসপেক্টে, এদিকে এখানে পি আছে বলে পি এর রেসপেক্টে, ডি ডি বাই ডিপি মানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু পি। তাহলে এখানে ডি ডি কিউ বাই ডিপি ইকুয়াল টু ডি বাই ডিপি, এখানে পুরোটা লিখলাম, তা ডিফারেন্সিয়েট করবো। এখানে 500 যেহেতু পি নেই কনস্ট্যান্ট, এখানে একটা পি থাকলে পিটা ভ্যানিশ হয়ে যায়, শুধু 10 পড়ে থাকে, তাহলে -10। ডি কিউ বাই ডিপি হচ্ছে -10 এসছে। তো এটা কাজে লাগবে, এখন এই মুভমেন্ট এটা আমি রেখে দিলাম। এবার আমি পি এর মান কত দিয়েছি 30, কিউতে যদি বসিয়ে দিই তাহলে কোয়ান্টিটি কত পাচ্ছি 500 minus 10 into 30 equal to 200, তাহলে কোয়ান্টিটি আমি পেয়ে গেলাম 200, তাহলে পি কিউ আমি পেয়ে গেলাম। এবার এই যে ফর্মুলাটা প্রাইস ইলাস্টিসিটি মান, এই ফর্মুলাটা মনে রাখবে, মুখস্থ রাখবে এই ফর্মুলাটা বারবার করে করে। ইপি ইকুয়াল টু মানে প্রাইস ইলাস্টিসিটি ডি কিউ বাই ডিপি ইন্টু পি বাই কিউ। এটা একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা, এটা অন্যভাবেও করা যায়, বাট এটা আমি সবচেয়ে ইজিয়েস্ট মনে রাখার জন্য তোমাদের পরীক্ষার সময় এই প্রবলেমটা সলভ করাচ্ছি। ডি কিউ বাই ডিপি, এটা যে মানটা -10 পেয়ে গেছি, পি বাই কিউ, পিটা তো আগেই জানি 30, আর কিউটা তো বার করলাম এখানে বসিয়ে 200। তাহলে এখান থেকে দেখো এই মানটা আমি পেয়ে গেলাম। এটাকে বলা হয় প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। কিন্তু ম্যাথামেটিক্যালি যখন সায়েন্টিস্টরা ডেভেলপ করেছে, প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ড যতই নেগেটিভ আসুক না যাই আসুক, কখন নেগেটিভ ক্যালকুলেট করা হয় না, এটাকে সবসময় এর অ্যাবসলিউট ভ্যালু নেওয়া হয়। অ্যাবসলিউট ভ্যালু মানে অনলি পজিটিভ ভ্যালুটা নেওয়া হয়, চাই নেগেটিভ আসুক বা পজিটিভ আসুক। নেগেটিভ আসলে তো পজিটিভই নেবো সবসময়, মড করে দেবো, এই মডকে বলা হয় পজিটিভ ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু। তো অ্যাবসলিউট ভ্যালু নেবো 1.5। এবার রুল আছে এইটার ক্ষেত্রে, দেখো ম্যাথমেটিক্যালি পুরো জিনিসটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এটা নেগেটিভ এসছে কিন্তু আমরা মড ধরবো সবসময়। এবার রুলস বলছে মড ইপি যদি লেস দেন 1 হয় তাহলে নেসেসারি প্রোডাক্ট, ইলাস্টিসিটিটাও 1-এর থেকে কমে গেছে, আর যদি 1-এর থেকে বেশি হয় তাহলে লাক্সারি প্রোডাক্ট। আমাদের এখানে কি হচ্ছে, এটা যেহেতু মড করার পর এটা পজিটিভ হয়ে গেছে, দেখো অ্যান্সার কিন্তু নেগেটিভ এসেছিল, আর মড করে দেওয়া নাকি আমরা চাইছি নেগেটিভটাকে তুলে দাও। এবং ফর্মুলা সায়েন্টিস্টরা ইকোনমিক্স এর ক্ষেত্রে একটা ফর্মুলা বানিয়েছে যে ইলাস্টিসিটি অফ ডিমান্ডটাকে অ্যাবসলিউট ভ্যালু হিসেবে ধরো, মানে অলওয়েজ মড করে ধরো। দেখো ভালো করে বুঝে নাও জিনিসটা কি হচ্ছে। তারপর যদি লেস দেন 1 আসে মানটা, যাই আসুক না লেস দেন 1, মানে 1-এর থেকে কম হলেই এটা নেসেসারি প্রোডাক্ট হবে, আর 1 থেকে বেশি মানে আমার লাক্সারি প্রোডাক্ট হবে, যেটা আমাদের ক্ষেত্রে এটা ডেফিনেটলি লাক্সারি বেরিয়েছে। এই ধরনের কোশ্চেন কিন্তু আসবেই। দেখো আরেকবার প্রবলেমটাকে রিমাইন্ড করেছি, ভালো করে একবার বুঝে নাও জিনিসটাকে। ডিমান্ড ফাংশন দেওয়া আছে কিউ, এবং প্রাইস লিস্টের ডিমান্ড অফ দ্য প্রাইস দেওয়া আছে 30 ইউনিট। তাহলে আগে আমি কি কিউটার রেসপেক্টে ফার্স্টেই হবে ডি কিউ বাই ডিপি করে নেবে, ডিফারেন্সিয়েট করে নেবে, পি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট। ডিফারেন্সিয়েটের নিয়ম কি, সবসময় তোমাদের বললাম যে পি যদি পি স্কোয়ার থাকতো তাহলে 2টা নেমে যেত। এখানে যেহেতু শুধু পি আছে, তাহলে পি এর মাথায় 1 থাকা মানে, দেখো পি এর মাথায় 1 থাকা মানে একটু আগে বললাম 1 নামবে, আর 1 থেকে 1 বিয়োগ হয়ে যাবে। তাহলে 1 থেকে 1 বিয়োগ করে পিটে দেবা 0, আর পিটে দেবা 0 মানে তো 1, 1 into 1ই হয়ে যাবে। তার মানে একটা পি থাকলে পিটা ভ্যানিশ হয়ে শুধু পি এর সাথে যে কনস্ট্যান্ট আছে সেটা হয়ে যাবে, পি যদি না থাকে ওটা 0। তাহলে এটা একদম সহজ ভাবে তোমরা করতে পারবে, যেখানে 10 আসছে, -10। এবার পি যেহেতু 30 কোশ্চেনে দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে 30, ইউনিটটা দেওয়া আছে 30 পার ইউনিট। 30 এখানে বসিয়ে দিলে যে কোশ্চেনটা আমাদের দেওয়া আছে সেখানে কোয়ান্টিটি পেয়ে গেলে,
এবার এই ফর্মুলাটা মনে রাখবে, তাহলেই হবে। ডিকিউ বাই ডিপি ইন্টু পি বাই কিউ। ডিকিউ বাই ডিপি এর মানটা -10 পেয়েছি, আর এটা 30/200 পেলাম, তাহলে এখান থেকে এটা পেলাম। এবার বলছো এটা নেগেটিভ এসে গেল না, ওরা বলে সবসময় মড ভ্যালু নেবে, নেগেটিভটা হাটিয়ে দেবে। 1.5 পজিটিভ থাকলে তো পজিটিভটা হাঁটাবার কিছু নেই, কারণ পজিটিভ মড মানেই পজিটিভ। তো 1.5। এবার আমাদের এই দুটো রুল মাথায় রাখবে, যে কোনো অঙ্ক দিলে এইভাবে করবে, লেস দেন 1 হলে নেসেসারি আর গ্রেটার দেন 1 হলে লাক্সারি। মানে আমাদের এখানে বেরিয়েছে 1.5, দ্যাট ইজ লাক্সারি। এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে। এবার প্রত্যেকটা প্রবলেম সলভ করে দিয়েছি, তোমাদের বন্ধু বান্ধবদের পলিটেকনিকে যাদের এই পরীক্ষা আছে তাদের প্রত্যেকে যদি ভিডিওটা শেয়ার করো, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু উপকার হবে। প্রত্যেকটা অঙ্ক তারা পরীক্ষায় পাস করে যাবে এবং পরীক্ষার হলে পেরে যাবে। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 6 এ আসছি। If the demand function is given by p equal to 80 minus 3q, ডিমান্ড ফাংশন দেওয়া আছে 80 minus 3q, কস্টটা দেওয়া আছে 12 plus 2q স্কয়ার। প্রফিট ফাংশন বার করতে বলেছে, ক্যালকুলেট ম্যাক্সিমাইজিং প্রফিট অ্যান্ড প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি। প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি, এখানে দেখো কিন্তু ডেটাটা একটু আলাদা দিয়েছে। তো ভালো করে দেখো, অনেকগুলো ডেটা দিয়েছে, পি দেওয়া আছে এটা একটা, সি দেওয়া আছে একটা। তাহলে আমাকে আগে যেহেতু পিটার এখানে প্রাইসের ভ্যালু দেওয়া নেই, তো এখানে দেখো এই পিটাই শুধু নেক্সট 80 মাইনাস 3q ফরম্যাটে আছে। তাহলে আমরা রিভিউ ইকুয়াল টু কি জানি, যে ইনকামটা আর ইকুয়াল টু হচ্ছে প্রাইস ইন্টু কোয়ান্টিটি। প্রাইস ইন্টু কোয়ান্টিটি, তাহলেই না তোমার লাভ হবে। কোয়ান্টিটি কিউ আর প্রাইসটা এখানে দেওয়া আছে, তাহলে এটা একটা গুণ করে দিলে 80q মানে 3q স্কোয়ার, আর এটা হলো আর পেয়ে গেলাম। এবার কস্ট তো দেওয়াই আছে, তোমাদের জানো যে ইনকাম করতে গেলে কি হবে, কতটা প্রফিট হচ্ছে বুঝবে কি করে, ইনকাম থেকে কস্ট বাদ দিলে তো প্রফিট হবে। পাই ইকুয়াল টু প্রফিটের সবসময় পাই দিয়ে ইউনিট করে আর মানে সি। তার এর মান দেওয়া আছে 80q মানে 3q স্কোয়ার, আর এটা পেয়ে গেছি সি এর মানটাও দেওয়া আছে। আরটা কিন্তু এখানে ক্যালকুলেট করলাম গুণ করে পি ইন্টু কিউ করে। তো এবার এটা -12 মাইনাস টু কিউ স্কোয়ার, এটা এবার সলভ করছি। 80q মাইনাস 5q স্কোয়ার হয়েছে -12। তো এখানে প্রফিট ফাংশনটা পেলাম। প্রফিট ম্যাক্সিমাইজেশন আমি যেভাবে শিখিয়েছি তোমাদেরকে, প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে গেলে ডিফারেন্সিয়েট করতে হবে রেসপেক্ট টু কিউ। ডিফারেন্সিয়েটের নিয়ম দেখো, কিউ আছে বলে 80 হবে, এখানে 2টা নেমে তাহলে 10q হয়ে যাবে, আর এটা 12 কিউ নেই বলে 0, তাহলে 80 মাইনাস 10q। এবার ম্যাক্সিমাম প্রফিট মানে কি, আমরা এর আগেও একটা অঙ্ক এই ধরনের করেছি, কিন্তু ডেটাগুলো এখানে চেঞ্জ আছে। ডি পাই বাই ডি কিউ ইকুয়াল টু 0, তাহলে 80 মাইনাস 10q ইকুয়াল টু 0, কিউ ইকুয়াল টু 8। যে অঙ্কগুলো করেছে তার মধ্যে থেকেই যত কোশ্চেন আসবে তোমাদের কিন্তু পেয়ে যাবে পরীক্ষার হলে। তো এগুলো ভালো করে বুঝে প্র্যাকটিস করে নিও আমার ভিডিও থেকে চালিয়ে চালিয়ে। তাহলে নাও ম্যাক্সিমাম প্রাইস কি পাচ্ছি, এখন কিউ পেয়ে গেছে কোয়ান্টিটি, এবার এখানে আমাদের প্রাইস দেওয়াই আছে। তাহলে প্রাইস যেহেতু দেওয়া আছে, আমি প্রফিট ম্যাক্সিমাইজিং প্রাইস বলেছে, তো ম্যাক্সিমাইজিং প্রাইস মানে পি দেওয়া আছে যেহেতু তার উপর বসাবো। তাহলে 80 মাইনাস 3q, যেহেতু প্রাইসটা এখানে ফাংশন হিসেবে দেওয়া আছে, তাহলে কিউ এর মানে 8 পেয়ে গেছি। তাহলে এখানে গুণ করলে 24 হলে এখানে 56 রুপিস। তার মানে প্রফিট ম্যাক্সিমাইজিং প্রাইস হচ্ছে 56 রুপিস। যেহেতু পিটা দেওয়া আছে তাই আমি এখানে ইজিলি 56 রুপিসটা পেয়ে গেলাম 80 মাইনাস 3q তে। কিউটা পেয়ে গেলাম এখানে আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে, আর পিটা যেহেতু দেওয়া আছে পি ইকুয়াল টু 80 মাইনাস 3q, এবং সেখানে বসে 56 রুপিস আমরা প্রফিট পেলাম। তাহলে এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক যা যা আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে এই 9টা কোশ্চেনের মধ্যেই আসবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, দেখ, এটা মার্কেট ডিমান্ড ফাংশন কিউ দেওয়া আছে অ্যান্ড মার্কেট সাপ্লাই ফাংশন কিউ দেওয়া আছে, দুটো কিন্তু কিউ নামেই দেওয়া আছে। নামগুলো আমাদের কাছে কিন্তু ইম্পর্টেন্ট নয়, যে নর্মালি কি হয়, ডিমান্ড ডি হয় আর সাপ্লাই এস হয়, কিন্তু এখানে কিউ কিউ দেওয়া আছে। আমাদের আসল ব্যাপার হচ্ছে রাইট হ্যান্ড সাইডেরটা, আমাদের লেফট হ্যান্ড সাইডটা নিয়ে মাথা ঘামাবো না। ইকুইলিব্রিয়াম প্রাইস কি করে হয়, এর ধর অঙ্ক দেখো, প্রথম অঙ্কটা আমি করিয়েছি সেম অঙ্ক। ইকুইলিব্রিয়াম হচ্ছে ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই, ডিমান্ড ডেটা বসালে সাপ্লাই, ইকুইলিব্রিয়াম মানে ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই, দুটোর মান দুদিকে বসিয়ে দিলে এবার তোমাদের মুখে মুখে ক্যালকুলেট করতে পারবে। এটা এদিকে সরিয়ে নিলাম, পিটা এদিকে নিয়ে এলাম, মাইনাস হয়ে গেল। আমরা জানি এদিক থেকে ওদিকে চেঞ্জ করলে নেগেটিভ হয়ে যায়, নেগেটিভটা ওদিকে গেলে পজিটিভ হয়ে যায়। নেগেটিভ হয়ে গেছে, এটা নেগেটিভ, এটা পজিটিভ ছিল নেগেটিভ হয়ে গেছে, আর এটাও পজিটিভ ছিল ওই নেগেটিভ চলে এসছে। তাহলে এটা যদি দুটোই মাইনাস করি, এটা 0.4 আর যেটা দুটো মাইনাস করলে 1 হয়ে যাচ্ছে, কারণ এটা মাইনাস যদি কমন নাও তাহলে 0.4 প্লাস প্লাস 0.6 ইন্টু পি, মানে এটা 1 হয়ে যাচ্ছে 1p, এইদিকে -5, তাহলে মাইনাস মাইনাসে কেটে যাচ্ছে, আর তাহলে পি 5 পেয়েছি। তাহলে এটা প্রাইসটা পেয়ে গেলাম 5। এবার কোয়ান্টিটি আমরা জানি, যে কোনো জায়গায় দুটোতেই বসাতে হবে, দুটোতে বসিয়ে সেম রেজাল্ট পাবো। একটা কোয়ান্টিটি দিয়ে এখানে বসালাম ডিমান্ডের জায়গায়,
তাহলে কিউ ইকুয়াল টু 10 মাইনাস 0.4p, এখানে p এর মান 5 বসিয়েছি, তাহলে এটা হচ্ছে 2, 10 মাইনাস 2 8 হচ্ছে, এটা ডিমান্ড ফাংশনের জন্য, দিস ইজ ফর ডিমান্ড ফাংশন। অ্যান্ড সাপ্লাই এর ক্ষেত্রেও যদি বসাই, তাহলে 5 প্লাস 0.6p, এখানে p এর মান 5 বসালাম, তাহলে 3 পেলাম, 8। তো এটাও দুটোর ক্ষেত্রে সেম আসবে, কোয়ান্টিটি তাহলে কি পাচ্ছি 8। দেখো কোয়েশ্চেন নাম্বার 7 সলভ হয়ে গেল। প্রত্যেকটা কোয়েশ্চেন ঘুরিয়ে বেরিয়ে কোয়েশ্চেন পেপারে আসবেই আসবে। তো দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, সাপোজ দ্য ইনিশিয়াল কস্ট অফ দ্য প্রজেক্ট ইজ রুপিস 40,000। এটা দেখো এরকম একটা অঙ্ক আমি আগেও করেছি, কিন্তু এই অঙ্কটা একটু আলাদা ধরনের অঙ্ক আছে। and is expected to generate the following return in next 4 year. ফার্স্ট ইয়ারে 16,000 হবে, সেকেন্ড ইয়ারে 14,000 হবে, থার্ড ইয়ারে 12,000, ফোর্থ ইয়ারে 10,000, and রেট অফ ইন্টারেস্ট 10%। দেন এনপিভি বানাতে বলেছে, স্টেট ওয়েদার দ্য প্রজেক্ট উইল বানাতে, না সেম ধরনের প্রবলেম, শুধু টেবিল ফরম্যাট এখানে দেওয়া আছে দেখো। তাহলে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো টেবিল ফরম্যাটে দেওয়া হয়েছিল, আগেরটা আমি লিখে দিয়েছিল, এটাও ইন্টারেস্ট রেট এনপিভি প্রজেক্টটা করা যাবে কি যাবে না সেটা নিয়ে ক্যালকুলেট করতে হবে। আমরা সেম ফর্মুলাতে আসছি দেখো। এনপিভি যেটা করছি সেটা একই রকম ফর্মুলা, এনপিভি ইকুয়াল টু পাই আই ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু 1 to n সিএফ আই 1 প্লাস আর বাই মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট নেগেটিভ ধরা হয়, কারণ ওটা ধার নেওয়া হয়েছে। আই এর মান 4 আছে, তাহলে 1 2, আই এর মান একবার 1 2 3 4 বসালাম। এবার প্রথমে 16,000, প্রথম বছর 16,000 এসছে, 16,000, দ্বিতীয় বছর 14,000, দেখো টেবিলে যা আছে, তৃতীয় বছর 12,000, চতুর্থ বছর 10,000 বসিয়ে দিলাম। এবং রেটটা তো 10%, 0.1, 10 মানে হচ্ছে 10/100, সবসময় পার্সেন্টেজে 100 দিয়ে ভাগ করলে, তাহলে এটা হলো যে 1/10 মানে হচ্ছে 0.1, এখানে পাচ্ছি। প্রত্যেকটাতে বসিয়ে দিলাম, আবার ক্যালকুলেটর হেল্প নিতে হবে কিন্তু, না হলে কিন্তু এখানেই স্টপ হয়ে যাবে অ্যান্সারটা। প্রত্যেকে ইকোনমিক্স এর পরীক্ষা দিন ক্যালকুলেটর মাস্ট নেবেই নেবে, যেতে এরকম স্কোয়ার মানে কিউব এগুলো করা যাবে। তো এটা ক্যালকুলেট করা হচ্ছে, ক্যালকুলেট করার পর মাইনাস করে দিলে, মাইনাস করে দেখা গেল যে না পজিটিভ এসছে, এনপিভিটা পজিটিভ এসছে। আর আমরা জানি এনপিভি যদি গ্রেটার দেন হয়, তার মানে আমি লাভের সম্ভাবনা আছে, প্রজেক্টটা আন্ডারটেকেন করবো, তার মানে নন প্রফিট ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে পজিটিভ এসছে, এনপিভি গ্রেটার দেন 0, সো দ্য প্রজেক্ট শুড বি আন্ডারটেকেন। এই কোশ্চেনটাতে আমি কোশ্চেন নাম্বার 8-এ, যেখানে প্রজেক্টটাকে আন্ডারটেকেন করা যাবে কি যাবে না সেটা ডিসাইড করছে, ডেফিনেটলি এখানে আন্ডারটেকেন করা যাচ্ছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 9 এবং লাস্ট কোশ্চেন আসছে আমি এটা। তো সমস্ত ধরনের প্রবলেম আমি সলভ করে দিই ইকোনমিক্স রিলেটেড, তোমাদের সিলেবাসে যা যা আছে। নেক্সট কোশ্চেন আসছে, কোশ্চেন নাম্বার 9। দেখো এটা লাস্ট কোশ্চেন এসে গেলাম। তো আমরা যা যা কোশ্চেন করালাম সেগুলো একবার বারবার দেখে নিও এবং খাতায় একবার লিখে নিও। প্রজেক্ট রিকোয়ার্স 1,60,000 অ্যাজ ক্যাপিটাল আউটলে, আউটলের জন্য 1,60,000 লাগবে। ইট জেনারেট ক্যাশ ফ্লো বলেছে 80,000, 70,000 and 60,000 at the end of each year, তারা 3 বছর হচ্ছে, 3 ইয়ার্সে। ক্যালকুলেট আইআরআর, ইন্টারেস্টটা দেয়নি এখানে, দেখো ইন্টারেস্টটা জেনারেলি আগের বলে দিয়েছিল, কিন্তু এখানে আইআরআর মানে সেটা ইন্টারের রেট অফ রিটার্নটা দেয়নি, ইন্টারেস্টটা দেয়নি, তাহলে আর আইআরআর পাবো কি করে, যেহেতু আরটাই হচ্ছে এখানে মেইনলি ইন্টারেস্টটা। তো এনপিভি ইকুয়াল টু আমরা জানি যে সামেশন আই ইকুয়াল টু 1 to n সিএফ আই ডিভাইড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার আই মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সবসময় নেগেটিভ হয়, তাহলে আই ইকুয়াল টু 3 বছর আছে, এটা আই এর মান 3, তাহলে সিএফ 1, আই এর মান একবার 1 বসালাম, 2 প্লাস 3, আর সামেশন মানে মাঝখানে মাঝখানে প্লাস মাইনাস, এটা কিন্তু আর তো জানা নেই কি হবে, আর না জানা থাকলে কি করে ক্যালকুলেট করবে, এটা সলিউশন করা খুব ডিফিকাল্ট হয়ে যায় ক্যালকুলেশন। আমরা যে আইআরআর যদি ক্যালকুলেট করতে চাই, ইন্টারনাল রেট অফ রিটার্ন, আমরা জানি এনপিভি ইকুয়াল টু 0 করে আইআর ক্যালকুলেট করতে হয়। তাহলে এখানে এনপিভি ইকুয়াল টু 0 যদি করি, তাহলে রাইট হ্যান্ড সাইডে মানটা 0 বসিয়ে এটা পাচ্ছি। এবার এখান থেকে এটা সলিউশন করা অনেক ডিফিকাল্ট হয়, হ্যাঁ করা যায়, আর এর মানটা সলভ করে আর এর মানটা ক্যালকুলেট করা যায়, কিন্তু সাইন্টিস্টটা কি করেছে, এটাকে একটা অ্যাজিউম করে নেয়। কারণ এখানে তুমি যদি গুণ করে করো, ট্রাই করো, তাহলে অনেকটা সময় নেবে, দেখা যায় যে ক্যালকুলেশন হবে বাট অনেকটা সময় নেবে। এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা এ প্লাস বি এর হোল স্কোয়ার, এটা এ প্লাস বি এর হোল কিউব করে এটা সলভ করে পাবে, কিন্তু এত সময় তোমরা পরীক্ষায় নেই। তো এটা ইজি ওয়েতে করা যাবে, সেটা অ্যাজিউম করে নিয়ে যে কোনো একটা মান অ্যাজিউম করে নেবে, 10%, 12%, 20%, 10% একটা করলাম। তো একটা রেট 10% করলে, আর একটা একটা তার চেয়ে একটু কম করলে, মানে ধরো তোমরা যে কোনো মান নিতে পারো, 15, 16, 18, যেরকম 10টা সুবিধা হলো, আর একটু 10 বসালাম, আর এর মান 10 বসিয়ে 10% এনপিভিটা বানালাম। তাহলে দেখো এখানে মানে 16,000 আগে বসিয়েছি, বাকিগুলো 80,000 ডিভাইড বাই 1.10 এটা বসিয়েছি, 10% করে এটা পাচ্ছি। প্রত্যেকটা মান আমি এখানে ক্যালকুলেট করে একদমই ডিটেল করে মানটা বসিয়েছি, এটা স্কোয়ার করে, মানে 1 প্লাস
0.1, 1 প্লাস 0.1, 1 প্লাস 0.1, 1 প্লাস 0.1 এর পরে 1 প্লাস 0.1 আসে, এটা হোল স্কয়ার করলে 1.21 আসে, এটা হোল কিউব করলে 1.33.1 আসে। তো এখান থেকে এটা ক্যালকুলেট করে আমরা দেখছি এটা নেগেটিভ এসছে, মানে এনপিভি 10% নেগেটিভ। যদি ওটা 9.5% করে দিই রেটটা, তাহলে কি পজিটিভ আছে, একটু প্রথমটা বেশি করে তারপর একটু কম করবে 0.5%। এটা যেহেতু নেগেটিভ এসছে, তাহলে একটু কমিয়ে দিয়ে দেখলাম রেটটা তো কি হয়। ইন্টারেস্ট রেটটা কমালে নিশ্চয়ই একটু প্রফিট হওয়ার চান্স আছে। তো এটা কমালাম 0.5, ইন্টারেস্ট রেটটা কমালাম। তাহলে 0.5 দিয়ে বসিয়ে দেখলাম কি হয়। এটা যেরকম আছে ফর্মুলাটা কিন্তু মেইন ফর্মুলা এটা, যেটা ইকুয়াল টু 0। এখানে বারবার বসানো হচ্ছে এই আর এর মানটা। আর এর মানটা এখানে 9.5, এখানে 9.5, এখানে 9.5। এটার উপর হোল টু দি পাওয়ার 1 করলে এটা আসছে। 1 প্লাস 9.5, মানে যেটা 9.5% অ্যাকচুয়ালি 9.5 ডিভাইড বাই 100। তার মানে এটা আরো দুটো শূন্য, মানে 0.95 হয়ে যাবে। দুটো শূন্য এদিকে আসবে, মানে কি শূন্যটা একটা প্রথমে আসবে, তারপরে এটা। তার মানে অ্যাকচুয়ালি এটা হবে পয়েন্ট 0.095। তার মানে যখন তোমরা 1 এর সাথে যোগ করবে, তাহলে দেখো 1.095 এসছে। এবার এটা 1.095 হোল স্কোয়ার করলে এটা আসবে, 1.095 হোল কিউব করলে এটা আসবে। তো এবার এটা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করছে। আমি ডাইরেক্টলি একবারই ক্যালকুলেট করে দিয়েছি, তোমরা কিন্তু এগুলো করে করে দেখাবে। এটা বসিয়ে বসিয়ে এখানে 10 বসিয়ে এটা প্রথমে একবার বসালে, তার হোল টু দি পাওয়ার 1 করলে, আবার এটা 0.01 বসিয়ে যোগ করে হোল স্কোয়ার করে এগুলো করবে। আমি একবারই এটার মধ্যে করে দিয়েছি, যেহেতু এই ধরনের অঙ্ক আমি আগেও একবার করেছি বলে এখানেই ভিডিওতে। তো এটা ক্যালকুলেট করে এটা পেয়েছি, এটা পেয়েছি, এটা পেয়েছি। এবার এখান থেকে দেখলাম 93.56 আসছে, তার মানে এটা একটু এমপিভিটা পজিটিভ এসছে। এবার আমার এখান থেকে এখনো আইআরআর টা পাইনি। দেখো আইআরআর বার করার জন্য একটা ফর্মুলা, দেখো এই অঙ্কটা কিন্তু কঠিন অঙ্ক, কিন্তু এই অঙ্কটা মাস্ট করে যাবে। এই ধরনের অঙ্কগুলো যতগুলো করাচ্ছি সব কটা করে যাবে, কারণ বলা যায় না একটা অঙ্কতে 8 মার্কস দিয়ে দিল। এবার আইআরআর যেটা আছে, ফর্মুলা হচ্ছে R1 প্লাস NPV1 ডিভাইড বাই NPV1 মাইনাস NPV2 ইন্টু R2 মাইনাস R1। এটা অ্যাকচুয়ালি ইন্টারপোলেশন করে বানানো আছে। এবার এখানে NPV1 কাকে নেব, যেটা পজিটিভ এসছে তার উপর বেস করে নেব, এবং সেটা দেখলাম 9.5% এসছে। NPV2 টা হচ্ছে নেগেটিভ একটা নেব। তাহলে পজিটিভ দিকটা একটা নিলাম আর একটা নেগেটিভ এর জন্য, সেটাকে পজিটিভটা 1 ধরলাম, দ্বিতীয়টাকে 2 টাকে নেগেটিভ ধরলাম। এবার এখানে মানগুলো বসিয়ে দিলাম। এখন 9.5 টা এখানে বসিয়ে দিলাম। এটাকে আবার পার্সেন্টেজ করার দরকার নেই, এটা একদম পার্সেন্টেজ ফরম্যাটই আছে, এটাকে আবার 10 দিয়ে ভাগ করার প্রয়োজন নেই। এনপিভি 1 টা এখানে পেয়েছো 93.56, এনপিভি 1 93.56 মাইনাস এটা নেগেটিভ এসছে, এটা 342.14, এটা প্লাস হয়ে যাচ্ছে ইন্টু 10 মাইনাস 9.5। এখানে আবার 10 বাই 100 করে দিও না, এটা পার্সেন্টেজ হিসেবেই আর টুটা রেট ধরা হচ্ছে এখানে। তাহলে এখান থেকে এটা ক্যালকুলেট করছি, এখান থেকে পুরোটা 9.5, এখানে যে প্লাস আছে এই জায়গাটা প্লাস হবে অ্যাকচুয়ালি, ফর্মুলাতে এখানে প্লাস আছে, তো এটা ইন্টু হয়ে গেছিল দেখো। তো প্লাসটা বসিয়ে 9.5 ইন্টু এখান থেকে প্লাস ক্যালকুলেট করে এটা পাচ্ছি, তো এখান থেকে 9.61%। তো আইআর এর একটা 9.61%। অ্যাকচুয়ালি 10 আর 1 এর মাঝে ধরা হয়েছিল, কিন্তু 10 আর 1 এর মাঝে, 10 আর 9.5 এর মাঝে ধরা যে কোনো একটা মান পেয়েছি আমরা। তো এটা একটা এক্স্যাক্টলি ক্যালকুলেট করে যেভাবে তোমরা ধরবে তার মাঝখানেই উপর বেস করে, কেউ যদি বলে ইন্টারেস্ট রেটটা 15 থেকে 16 মাঝখানে, তাহলে এই ফর্মুলাতে বসিয়ে তখন এই মানটা পাবে। দরকার নেই তোমরা এই 9.5 আর 10 টা নিয়েই কাজ করবে এবং এই অঙ্কটার উপর বসিয়েই করবে। যদি ডেটাগুলো চেঞ্জ করে দেয়, এভাবেই তোমরা অঙ্কগুলো করবে। তো এই ভিডিওতে কিন্তু আমি পুরো যত ধরনের কোয়েশ্চেন আসতে পারে প্রথম থেকে শেষ অবধি সমস্ত প্রবলেম গুলো করালাম এক এক করে করে। দেখো প্রত্যেকটা প্রবলেম তোমাদের কিন্তু খাতায় লিখে নাও, এবং এই ভিডিওটা ম্যাক্সিমাম বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো যাতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডেফিনেটলি বেস্ট অফ লাক ফর দ্য কামিং এক্সাম। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।